গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়া পর্ব 18 এবং এটি শেষ পর্ব। গোপীনাথ মৃদু হেসে বলে, তাহলে তুমি এখন বেকার?" তার হলাম কই, একজনের দেখভাল তো করতেই হচ্ছে, আপাতত এটাই চাকরি। গোপীনাথ গিয়ে দরজাটা খুলে দিল। সামনেই সুব্রত, মুখে হাসি। গোপীদা, মনোজবাবু আর রোজমারি এসেছেন দেখা করতে। পরিচয়ের কুশল বিনিময় করতে করতেই গোপীনাথ দুজনকেই খুঁটিয়ে লক্ষ্য করছিল। মনোজ যে খুব ব্যক্তিত্ব সম্পন্ন নয় তা তার মুখের নার্ভাস হাসি দেখেই বোঝা যাচ্ছিল। রোজমারি গড়পড়তা, জার্মান মেয়েদের মতোই মজবুত গড়নের। দেখতে মোটামুটি ভালোই, কিন্তু একটু চাপা উদ্বেগে ভুগছে। রোজমারি সোনালির হাত ধরে পরিষ্কার বাংলায় বলল, পুণ্যমিলন সুখের হোক। আমি ভাবতেও পারিনি কখনো যে এরকম হয়। আমি বাঙালি বা ভারতীয় হয়ে জন্মালে বেশ ভালো হতো। রোজমারি সোনালি লজ্জায় রাঙা হলো। রোজমারি জার্মান মেয়ে, ভ্যান তারা জানে না। সোজাসুজি গোপীনাথের দিকে চেয়ে বলল, আপনি কি আমাদের অফারটা নিচ্ছেন মিস্টার বোস? গোপীনাথ মৃদু হেসে বলল, আপনি আমার ঘরখানা ভালো করে লক্ষ্য করেছেন কি? না তো, কেন? ভালো করে দেখো। মেঝের চলটা উঠে গেছে, দেওয়াল থেকে খসে পড়েছে চাপড়া। কেন জানেন? এ ঘরে অটোমেটিক রাইফেল দিয়ে ঝাঁকে ঝাঁকে গুলি চালানো হয়েছে আমাকে মারার জন্য। রোজমেরি সবাই দেখল, তারপর বলল, হায় হায়, আপনি কি তখন ঘরে ছিলেন? গোপীনাথ অম্লান বদনে মিথ্যে কথা বলল, না ম্যাডাম, থাকলে এতক্ষণে আমি মর্গে শুয়ে আছি। খুব বেঁচে গেছেন আপনি। গোপীনাথ মাথা নেড়ে বলল, বাঁচিনি, এরপরেও আমার পর অ্যাটাক হয়েছে, বাকাত্তা জখম, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু শুনুন ম্যাডাম, আমার জীবন এতই অনিশ্চিত যে আমার কাছাকাছি কারো থাকা উচিত নয়। এই মুহূর্তেই যদি বাইরে থেকে কেউ গুলি চালায়, তাহলে আমাদের যে কারো বিপদ হতে পারে। মনোজের মুখটা একটু ফ্যাকাশে দেখালো। সে বলল, তাহলে তো। গোপীনাথ বলল, আই এম লিভিং ডেঞ্জারাসলি। শুধু সেই কারণেই আপনাদের লোভনীয় অফার নিতে পারছি না, নিলে আপনাদেরও বিপদ। রোজমেরি বলল, কিন্তু আমরা যদি আপনাকে অন্য কোথাও রাখি, কোনো নিরাপদ জায়গায়? গোপীনাথ মাথা নেড়ে বলল, নিরাপদ জায়গা বলতে কিছু নেই। এমনকি আপনারা যে এসেছেন, আপনাদের পিছু পিছুও কেউ এসেছে। রোজমেরি অবাক হয়ে বলল, সে কি কথা? আমাদের পিছু কেউ নেয়নি তো। মনোজ বলে উঠল, অসম্ভব। কিন্তু সুব্রত বলল, অসম্ভব নাও হতে পারে। মনোজ বলল, কেন বলো তো, তুমি কাউকে দেখেছ? মনে হচ্ছে আমরা যখন অফিস থেকে রওনা হই, তোর একটা নীল মারুতি আমাদের পেছনে ছিল। কি করে বুঝলে? ওভারহেড মিররে দেখেছি, তখন কিছু মনে হয়নি। নীল মারুতিটাকে নাম্বার সময়ও দেখেছি যেন। একটু দূরে থেমে গেল। মনোজ বলল, লেট আস চেক। চল। চলুন বলে সুব্রত আর মনোজ বেরিয়ে গেল। রোজমার একটু উৎকণ্ঠার সঙ্গে বলল, কেউ আমাদের পিছু নিয়েছে কিনা তা আপনি কি করে জানলেন? ইনটিউশন। ইনটিউশন? শুধু ইনটিউশন? গোপীনাথ হাসল, না, শুধু ইনটিউশন নয়, ইনফরমারও। নীলমারতির অভাব নেই কলকাতায়। বাড়ির সামনের রাস্তায় এসে মনোজ আর সুব্রত একটু হাঁটতে একটা নীলমারতি দেখতে পেল। লক্ষ্য করল ভেতরে কেউ নেই। এটাই কি সুব্রত? আমি শিওর নই, নম্বর প্লেটটা তো দেখে রাখিনি। তাহলে? সুব্রত গাড়ির বনেটে হাত রেখে তাপ অনুভব করে ঘাড় নেড়ে বলল, এটা নয় স্যার। কি করে জানলে? এটা হলে বনেট গরম থাকতো, এটার বনেট ঠান্ডা, তার মানে অনেকক্ষণ আগে পার্ক করা আছে। কোয়াইট ইন্টেলিজেন্ট ডিরেকশন। চলো আরেকটু এগিয়ে দেখি। তারা আরেকটু এগোতেই একটা মোড়, ডান ধারে আরেকটা সরু রাস্তা। সুব্রত থমকে বলল, স্যার। হ্যাঁ বলো।
ওই যে ডানধারে একটু ভিতরে একটা নীল মারুতি পার্ক করা। এটাই যে তা কি করে বুঝলে? বনেটের ওপর বড় করে একটা ২ লেখা আছে, চারধারে একটা সার্কেল। সম্ভবত কোনো মোটর র্যালিতে পার্টিসিপেট করেছিল। মনে হচ্ছে ওভারহেড মিররে এটা দেখেছি, কিন্তু মনে পড়ছিল না। গুড, চলো লেট আস চেক। ড্রাইভার তার সিটে বসে আছে, দেখতে পাচ্ছেন, বসে খবরের কাগজ পড়ছে। মনোজ ভ্রু কুঁচকে বলল, লেট আস টক টু হিম। কি বলবেন? জিজ্ঞেস করব কার গাড়ি এখানে কি করছে। সুব্রত হাসল। এসব প্রশ্ন করার অধিকার কি আমাদের আছে? হি মে বি রিয়্যাক্ট। মনোজ হঠাৎ যেন সংবিত ফিরে পেয়ে বলল, তাই তো, তাহলে কি করা যাবে? লাইসেন্স নম্বরটা মুখস্থ করে নিয়েছি। গাড়িটা কার তা হয়তো ট্রেস করা যাবে। কিভাবে? আমার এক আত্মীয় পুলিশে কাজ করেন, বিগ শট। তাহলে কি আমরা ফিরে যাব? না স্যার, ড্রাইভারকে একটু ক্রস করা যাক। জবাব না দিলেও ক্ষতি নেই, মতলবটা বোঝা যাবে। মনোজ একটু দ্বিধা করছিল, কিন্তু সুব্রত বেশ গটগট করে এগিয়ে গেল, দেখে সেও এগোনো। ড্রাইভারের জানালায় উঁকি দিয়ে সুব্রত হাসি মুখে বলল, গাড়িটা কি আপনার? ড্রাইভার বেশ একজন শক্তপোক্ত লোক, চোখের দৃষ্টি কঠিন ও স্থির। মোটা গোঁফ, হাতে লোহার বালা, হাস্যহীন মুখ। বয়স ৩৫-৩৬ হবে। একটু অবাঙালি টানে বলল, কেন, কি দরকার? আপনি আমাদের ফলো করে এখানে এসেছেন, কেন তা জানতে পারি? লোকটা খবরের কাগজ পাশে রেখে বলল, কে কাকে ফলো করেছে? ঝামেলা পাকাতে চান নাকি? ঝামেলা আপনিই পাকিয়ে তুলেছেন। আপনি কি জানেন যে আপনাকে পুলিশে দেওয়া যায়? লোকটা ঠান্ডা গলায় বলল, এটা আপনার বাবার রাস্তা, হাল্লা মাচালে বহুত ঝঞ্ঝাট হয়ে যাবে, কেটে বল। ফলোটা হলো আমি করিনি, আপনাকে চিনিও। যান ভাবুন। মনোজ একটু পেছনে দাঁড়িয়েছিল। সে একটু ভাবের জগতের লোক। বিজ্ঞান চিন্তা তার বাস্তব বোধকে অনেকখানি খেয়ে ফেলেছে। তবু কর্তব্যবোধ বসে সে এবার এগিয়ে এসে বলল, গাড়িটা কার? লোকটা মনোজের দিকে তাকিয়ে বলল, তাদের কি দরকার? বলবেন না? কেন বলবো? আপনারা তো ক্রিমিনাল। ক্রিমিনাল বলে লোকটা আচমকা দরজাটা খুলে ফেলল এবং দরজার ধাক্কাতেই মনোজকে ছিটকে ফেলে নেমে এলো গাড়ি থেকে। নামটাই বোঝা গেল লোকটা প্রায় ৬ ফুট লম্বা, চওড়া কাঁধ এবং মোটা কবজি। বেরিয়ে এসেই মনোজকে একটা লাঠি কষিয়ে সুব্রতকে ধরে ফেলল জামার বুকের কাছটায়। তারপর বাঁ হাতে চটাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল, শালা মামদবাজিরা জায়গা পাওনি। মনোজ দরজার ধাক্কার লাঠি দুটোতেই অকর্মণ্য হয়ে পড়েছিল। জীবনে সে এরকম মার খায়নি। ভম্বলের মতো পথে বসেই সে হা করে সুব্রতর মার খাওয়া দেখছিল। লোকটার সঙ্গে গায়ের জোরে সুব্রতর এটে ওঠার কথাও না। একাধবারের হাত পা চালানোর চেষ্টা করে আরেকটা চর খেয়ে সে নেটিয়ে গেল। বাকসালাক চৌতিয়া কহাকার। মনোজ উঠে দাঁড়ালো। সুব্রত পরেনি, কিন্তু থমকে গেছে খুব। মনোজ বলল, এনাফ ইস এনাফ, লেট আস কুইট। ইয়েস স্যার। লোকটা জ্বলন্ত দৃষ্টিতে তাদের দিকে চেয়েছিল, যেন খেয়ে ফেলবে। এর সঙ্গে আর বেশিক্ষণ সময় কাটানোটা উচিত হবে না, সেটা বুঝে দুজনই যখন পৃষ্ঠ প্রদর্শন করতে যাচ্ছে তখনই একটা নাটকীয় ঘটনা ঘটল। গলির মুখ থেকে একটা লোক এগিয়ে এলো, বেশ লম্বা চওড়া চেহারা। এসে তাদের অগ্রাহ্য করে সোজা এসে ড্রাইভারটাকে চুলের মুঠি ধরে একটা ঝাঁকুনি দিল। তারপর ডান হাতে বিদ্যুৎ চমকের মতো একটা ঘুষি মারল চোয়ালে। পরম তৃপ্তির সঙ্গে দৃশ্যটা দেখে মনোজ বলে উঠল, বাহ, চমৎকার মিস্টার দত্ত, এতক্ষণ যে কোথায় ছিলেন? ড্রাইভারের অচৈতন্য দেহটাকে বনেটের উপর উপুর করে ফেলে মুখে একরাশ বিরক্তি নিয়ে তাদের দিকে তাকালো সুধাকর। তারপর বলল, কে আপনাদের অ্যাডভেঞ্চারটা করতে বলেছে বলুন তো? কাজের কাজ তো হলোই না,
অপুরন্ত ভণ্ডুল হয়ে গেল আমার প্ল্যান। মনোজ থতমত খেয়ে বলল, এ লোকটা আমাদের ফলো করছিল। সেটা আমি জানি। এ লোকটা আজ্ঞাবহ মাত্র, তার বেশি কিছু নয়। কি যে সব কাণ্ড করেন! মনোজ অপ্রতিভ হয়ে বলল, আগে আমরা তো জানতাম না, হিট অফ দ্য মোমেন্টে ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা গুরুতর। সুব্রতবাবু, ড্রাইভারের সিটের দরজাটা খুলুন, ভিড় জমে যাচ্ছে। এফেক্টটাকে মিনিমাইজ করতে হবে। বাস্তবে কি ভিড় জমে যাচ্ছে, অন্তত গোটা ১০-১২ লোক দাঁড়িয়ে গেছে। ২-৪ জন এসে জিজ্ঞাসাও করল, কি হয়েছে দাদাবাবু, ছিনতাই পার্টি নাকি, ডাকাতির কেস? আপনারা কি সাদা পোশাকের পুলিশ নাকি? সুধাকর অবশ্য এসব প্রশ্নের জবাব দিল না। ড্রাইভারের সিটে হতচৈতন্য লোকটাকে বসিয়ে দিল। লোকটা ঘাড় লটকে ভেতরেই রইল। সুধাকর মনোজের দিকে চেয়ে বলল, এ গাড়ির আসল সোয়ারিকার আসবে এখানে, কাণ্ড দেখে সরে পড়বে। কিন্তু লাইসেন্স নম্বর? এই না হলে বুদ্ধি। লাইসেন্স নম্বর ধরে ক্রিমিনালদের খুঁজে বের করা যায় কখনো? হয়তো দেখা যাবে গাড়িটা হয় চোরাই, না হয় ভাড়া করা। যাকগে, যা ঘটে গেছে তা ভেবে লাভ নেই। লেট আস ক্লিয়ার আউট। সেই ভালো, নইলে পুলিশের হুজ্জত হতে পারে বলে মনোজ সুধাকরের পিছু নিল, সঙ্গে সুব্রত। মিস্টার দত্ত, আপনি হঠাৎ কোথা থেকে উদয় হলেন বলুন তো? মোক্ষম সময় এসে পড়েছিলেন বটে, কিন্তু হঠাৎ এখানে এমন সময় একজন ইন্টারপোল এজেন্টের হাজির তো হবার কথা নয়। সুধাকর হাসল। এই জায়গায় আপনারই কি এ সময় হাজির হওয়ার কথা? আপনার তো থাকার কথা অফিসে। ও হ্যাঁ, তাও বটে। আমি এসেছিলাম একটা অ্যাপয়েন্টমেন্ট রাখতে। সবই জানেন? না জানার কিছু নেই। গোপীনাথ বসু আপনাদের চাকরিটা নেবেন না। তার কারণ, তিনি আজ অথবা কাল ভোরে আমার সঙ্গে কলকাতা ছাড়ছেন। কোথায় যাচ্ছেন? ডেস্টিনেশন আমস্টারডাম। আজ রাতেই, সম্ভব হলে। মনোজিৎ তো ঘুম থেকে বলল, উনি কি ইন্টারপোলের হাতে বন্দী? তাও বলতে পারেন। মনোজ নিঃশব্দে হাঁটতে লাগল, আর কথা বাড়াল না। গোপীনাথের বাড়ির সদরের সামনে এসে সুধাকর বলল, গুড বাই। বাই। সুধাকর পার করার নীল মারুতিটা দেখিয়ে বলল, ওটা আমার গাড়ি। সুধাকর গিয়ে গাড়িতে উঠল, তারপর স্টার্ট দিয়ে ভো করে বেরিয়ে গেল। মনোজ সুব্রতর দিকে চেয়ে বলল, গোটা ব্যাপারটা একটা জিক্স পাজলের মতো। তুমি কিছু বুঝতে পারলে সুব্রত? না স্যার। দুজনে উপরে উঠে এসে গোপীনাথের ফ্ল্যাটের ডোরবেল বাজাতেই দরজা খুলে দিল রোজমারি। চোখ মুখ খানিকটা বিস্মিত। মনোজ ঘরে ঢুকে দেখল ঘর ফাঁকা। গোপীনাথ আর মিসেস বোস কোথায় গেলেন? রোজমারি কাজ ঝাঁকিয়ে বলল, মিনিট 10 আগে একটা টেলিফোন এলো। গোপীনাথ কল পেয়েই সোনালির সঙ্গে কিছুক্ষণ কিছু কথা বললেন। তারপর আমাকে একটু অপেক্ষা করতে বলে দুজন বেরিয়ে গেলেন। কতক্ষণের জন্য? বললেন তো মিনিট 15-র জন্য। সুব্রতর জন্য একটা মেসেজ রেখে গেছেন। বলে গেছেন সুব্রত এলেই যেন একবার ল্যান্ডিংয়ে গিয়ে মিস্টার সেনের জন্য অপেক্ষা করেন। সুব্রত কিছুই বুঝল না। মিস্টার সেনকে তাও সে জানে না। সে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। হঠাৎ তার মনে হলো এই ঘরে নিপুণভাবে একটা রঙ্গমঞ্চ সাজানো হয়েছে। একটা কিছু ঘটবে, সে এখানে অনভিতে। সুব্রত ঢোক গিলে বলল, ও হ্যাঁ হ্যাঁ, মিস্টার সেন তো ঠিক আছে। বলে সে দরজা খুলে বেরিয়ে গেল। লিফটের জন্য না দাঁড়িয়ে সে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নামতে লাগল। ঘরের মধ্যে মনোজ একটু অস্বস্তি নিয়ে সোফায় বসল। রোজমারি বলল, তোমার কি হয়েছে? কিছু হয়নি তো। আয়নায় নিজেকে দেখলেই বুঝতে পারবে। তোমার কোট আর জামায় ময়লা লেগে রয়েছে, গায়ে ধুলোর ছাপ, চুল এলোমেলো। মুখ দেখে মনে হচ্ছে তুমি ব্যথা চাপছ। মনোজ স্নান হেসে বলল, উই হ্যাড এ স্মল এনকাউন্টার। মারপিট? হ্যাঁ। কার সঙ্গে?
একটা লোক, গুন্ডা। মারপিট করতে গেল কেন? ওই লোকটা যে গাড়িটা চালাচ্ছিল সেটাই আমাদের ফলো করে। সুব্রত যে নীল মারুতির কথা বলেছিল? হ্যাঁ। কি হচ্ছে বলো তো এসব? আমি বুঝতে পারছি না রোজমেরি। আমরা কি বিপদের মধ্যে জড়িয়ে যাচ্ছি? হতে পারে। কিছুদিন আগে আমাকে যখন কেউ ভুল দিনের জন্মদিনের গোলাপ পাঠিয়েছিল, তখন থেকেই আমি কেমন অস্বস্তিতে আছি। কিছু একটা হবে। কিন্তু কেন হবে মনোজ? আমি কি করেছি? তা তো জানি না। শোনো, গোপীনাথ চাকরিটা নেবে না। সুধাকর দত্ত ওকে নিয়ে আজই আমস্টারডাম রওনা হচ্ছে। সুধাকর? তাকে তুমি পেলে কোথায়? উম, বলবো। ডোরবেল বাজতেই রোজমেরি গিয়ে দরজা খুলে দিল। তারপর হঠাৎ একটা আর্তনাদের মতো শব্দ করে পিছিয়ে এলো ঘরের মধ্যে। মনোজ চমকে চেয়ে দেখল দরজায় দুজন লোক দাঁড়ানো। দুজনই বিদেশি চেহারার। দুজনের একজনকে অবশ্য আফসার চিনে মনোজ। লোকটা লুলু, তাদের সিকিউরিটি কর্তা। অন্যজন অচেনা। দুজনের হাতে দুটো পিস্তল জাতীয় জিনিস নিম্নমুখী হয়ে ঝুলছিল। রোজমারি চেঁচিয়ে উঠল, কি চাও তোমরা? অচেনা লোকটা রোজমারির দিকে চেয়ে একটু হাসল। তারপর দরজাটা বন্ধ করে দিয়ে বলল, কাজটা শেষ করতে এসেছে রোজমারি। তোমাদের হাতে বন্দুক কেন জো? লুলু? জো নামে এই লোকটা বলল, এটাই কাজ। তোমার সঙ্গে লুলু কেন? লুলু আমার বন্ধু। লুলু তোমারও বন্ধু। লুলুর সঙ্গে তোমার মধুর সম্পর্কের কথা তোমার স্বামী না জানলেও আমি জানি রোজমারি। বাজে কথা বলো না জো। জো হাসল। বাজে কথা আমি বলি না। আমার কাছে তোমাদের ঘনিষ্ঠতর ভিডিও ক্যাসেটও আছে। একবার ভেবেছিলাম ওটা দিয়ে তোমাকে ব্ল্যাকমেইল করি। কিন্তু দুনিয়া এখন অনেক প্রগতিশীল, অনেক পারমিসিভ। আজকাল স্বামীরা স্ত্রীর ছোটখাটো অবৈধ প্রেম ক্ষমা করে বাপ। তোমার স্বামী তো একটা ভেড়া বই, আর কিছু না। তুমি কি আমাকে এই জন্য আমাদের ফলো করে এসেছো? দূর বোকা, তোমাদের জন্য এত পরিশ্রম করবো কেন? গোপীনাথ কোথায়? ডাকো। উনি এখন নেই। জোয়ার লুলু চমকে উঠে বলল, মানে কোথায় গেল? একটু বাইরে গেছে, এখনই এসে পড়বে। কিন্তু তোমরা কি তাকে খুন করবে জো? জো অবাক হয়ে বলল, আমরা কেন খুন করব? তাহলে? ওকে খুন করবে তুমি এবং তোমার স্বামী? কি বলছো জো? জো ঘুরে দেখে বলল, গোপীনাথ কোথায় গেছে রোজমারি? সত্য কথা বলো। লুলু ফ্ল্যাটটা খুঁজে এসে বলল, নেই। তারপর দরজা খুলে বোধহয় চারদিকটা দেখে এসে বলল, বাইরে বেরোতে পারেনি। আমার লোক নজর রাখছে, অন্য কোনো ফ্ল্যাটে যেতে পারে। জো বিরক্ত হয়ে বলল, তোমার এটা দ্বিতীয় ভুল লুলু। জো এবং লুলু পরস্পরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। জোর চোখে আগুন ঝরছে, লুলুর চোখে ভয়। সিটে থাকি স্থবিরের মতো রোজমারির দৃশ্যটা দেখল। মনোজের অবস্থা তার চেয়ে কিছুমাত্র ভালো নয়। তবু সেই প্রথম কথা বলল। পরিষ্কার জার্মান ভাষায় বলল, এসব কি হচ্ছে? জোকলাইন এবং তার দুখানা রক্ত জল করা চোখে মনোজের দিকে চেয়ে জার্মান ভাষায় বলল, একটা নাটক, শেষ দৃশ্য। এই দৃশ্যে প্রধান অভিনেতার অভিনেত্রী আপনি আর রোজমেরি। কখনো খুনটুন করেছেন মিস্টার সেন? মনোজ কাঁপছিল। মাথা নেড়ে বলল, না। আপনি চিরকাল খুব নিরাপদ জীবনযাপন করে এসেছে, তাই না? হ্যাঁ। খুন করাটা কোনো ব্যাপারই নয়, বিশেষ করে নিজের বা প্রাণ বাঁচানোর জন্য যদি করতে হয়। তার মানে? আমি কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি, গোপীনাথ যেখানে থাক এ বাড়ি থেকে বেরোতে পারেন। সে আসবে, আপনাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে। গোপীনাথ বসু খড়ের ঠোকা মাত্র দুজনে গুলি চালাবেন। আমাদের হাতে যে আগ্নেয়াস্ত্র দেখছেন তা অত্যন্ত শক্তিশালী স্বয়ংক্রিয় পিস্তল। চালানোও খুব সোজা। আমরা গোপীনাথকে মারব কেন? গোপীনাথকে মারবেন আমি আদেশ করছি বলে। মারতেই হবে, কারণ
আপনাদের পেছনে আমরা দুটো পিস্তল আপনাদের দিকে তাক করে অপেক্ষা করবে। আপনারা যদি গুলি না চালান সেক্ষেত্রে কাজটা আমাদেরই করতে হবে। তবে তখন আমরা শুধু গোপীনাথকেও মারব না, আপনাদেরও মারব। বুঝেছেন? আপনি কে? আমার নাম জোকলাইন, রোজমারির প্রাক্তন স্বামী। ও হ্যাঁ, আপনার কথা শুনেছি বটে। আপনি মার্কিন সরকারের গুপ্তচর ছিলেন। ছিলাম, এখন আর নেই। আপনি এ কাজ কেন করছে? স্বার্থে করছি মিস্টার সেন। আমরা সামান্য আজ্ঞাবহ মাত্র, কাজ করে টাকা পাই। শুধু টাকার জন্য? জোকলাইন মাথা নেড়ে বলল, শুধু টাকা নয় মিস্টার সেন, নিউ ইয়র্কে আমার একটা সরল সোজা বউ আছে, আর আছে ফুটফুটে দুটো বাচ্চা। আমি যাদের আজ্ঞাবহ তাদের হয়ে যে যদি কাজটা না করি, তাহলে তারা প্রথমে খতম করবে আমার পরিবারটিকে। আমাদের আনুগত্যটাও বাধ্যতামূলক, এরকম একরকম পণবন্দি। বুঝেছেন? মনোজ অবিশ্বাসের গলায় বলল, সত্যি? এর চেয়ে কঠিন সত্য আর নেই। খুনটা আমাদের দিয়ে করাতে চান কেন? কারণ আমরা এখনকার পুলিশি ঝামেলায় জড়াতে চাই না, কোনো চিহ্ন ফেলে যেতে চাই না। কিন্তু আমাদের তো পুলিশ ধরবে। সেটা আপনাদের শিল্পীরার বিষয়, কিন্তু পুলিশি ঝামেলা চেয়েও আপনার অনেক বেশি দরকার বেঁচে থাকা, তাই নয় কি? লুলুর সঙ্গে আপনার কি সম্পর্ক? জো একটু হাসল। পাপের সঙ্গে পাপের বন্ধুত্ব একটু তাড়াতাড়ি হয় মিস্টার সেন। লুলু, আপনি এবং আমি, আমাদের ৩ জায়গায় একটা খুব মিল। আমরা ৩ জনই রোজমারির প্রাক্তন বা বর্তমান প্রেমী। মনোজ একবার রোজমারির দিকে তাকালো, কিছু বলল না। তবে তার মুখে একটা বিষাদের ভাব ফুটে উঠল, একটু বেদনাম। রোজমারি লুলুর দিকে যে চোখে চেয়েছিল তা প্রেমপূর্ণ নয়, ঘেন্নায় ভরা। চাপা গলায় সে শুধু একবার বলল, কুকুর। লুলুর সুন্দর মুখখানা নির্বিকার রইল। সে শুধু ঠান্ডা গলায় বলল, তোমাকে আমি কুত্তি বলতে পারতাম, কিন্তু বলছি না। তার কারণ এটা ব্যক্তিগত সম্পর্কের জট সারানোর সময় নয় রোজমারি। আমাদের হাতে অনেক বেশি জরুরি কাজ আছে। রোজমারি হঠাৎ বলল, আমরা তোমাদের আজ্ঞাবহ নই, আমরা ভদ্র ও আইন মোতাবেক জীবনযাপন করি। তোমাদের হুকুমে আমরা নিরপরাধ একজন মানুষকে খুন করতে পারবো না। আমরা চলে যাচ্ছি, দয়া করে বাধা দিও না। চলো মনোজ। মনোজের হাত ধরে একটা টান মেরে দাঁড় করিয়ে দিল রোজমারি। পথ জুড়ে দাঁড়িয়ে জো বলল, এখন তুমি ততটা স্বাধীন নও রোজমারি। তার মানে? তোমার অতীত আমি ভুলে যাইনি। ভিনিয়ায় গর্ডার নামে একটা লোককে তুমি খুন করেছিল। ভুলে গেছো? তোমাকে বাঁচাতে খুনের দায়টা আমাকেই কাঁধে নিতে হয়েছে। বানাতে হয়েছিল এক আষাঢ়ে গল্প। গল্প বানানোর কাজটা বা অপরাধের দৃশ্য সাজানোর ব্যাপারে আমি অতিশয় দক্ষ। আর সেজন্যই পুলিশকে ব্যাপারটা বিশ্বাস করাতে পেরেছিলাম। নইলে এতদিনের জেল খেটে তুমি বুড়ি হয়ে যেতে কিংবা মৃত্যুদণ্ডের কবলে পড়তে। আমি ভুলিনি। ব্ল্যাকমেইল করতে চাও জো? সুবিধা হবে না। আমি যে কোনো পরিণতির জন্য তৈরি। তো তোমার হুকুমে গোপীনাথকে মারা আমাদের পক্ষে সম্ভব নয়। জো মনোজের দিকে চেয়ে বলল, আপনারও কি তাই মত মিস্টার সেন? আশা করি আপনি মহিলার মতো অবিবেচক নন। তার কারণ আমরা খুন তামিল না করলে আপনাদের দুজনকে খুন করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কেন নেই? আমরা তো চলেই যাচ্ছি। কথা দিচ্ছি পুলিশকে কিছু বলবো না। জো হাসল। এই কারবারে কথার কোনো দাম নেই। কথা নিতান্তই মূল্যহীন শব্দমাত্র। মনোজ রোজমারির হাতটা শক্ত করে চেপে ধরে বলল, রোজমারি যা বলেছে আমি তার সমর্থন করছি। আপনার নিজস্ব কোনো বক্তব্য নেই? না, আমি যে ব্যক্তিত্বহীন তা তো আপনি জানেন। খুবই দুঃখের ব্যাপার। রোজমারি মনোজের হাত ধরে টেনে দরজার দিকে এক পা এগোতেই জোকলাইন মৃদু স্বরে বলল, একসময় তোমাকে ভালোবাসতাম রোজমেরি। সে ভালোবাসার দোহায় আত্মহত্যা করল।
রোজমেরি জোর দিকে সে দৃঢ় গলায় বলল, জো, তুমি আমাদের জন্য যে ব্যবস্থা করেছ তাতেও আমরা তো মরবই। তোমার কথা মতো গোপীনাথকে যদি মারি, সেক্ষেত্রে আমরা রেহাই পাবো না। পুলিশ ধরবে, বিচার হবে, শাস্তি হবে, নষ্ট হবে আমাদের সব সুনাম। ওভাবে মরার চেয়ে তোমার হাতে যদি গুলি খেয়ে মরি, তাতে ক্ষতি কি? এখন মরলেও বিবেক পরিষ্কার থাকবে এই কথা ভেবে যে একজন নির্দোষ লোককে তো মরতে হয়নি। খুব ধীরে ধীরে হস্তধৃত আগ্নেয়াস্ত্রটি তুলে আনছিল জো। বলল, তোমাদের আগে তোমাদের কে আগে মরতে চাও? রোজমেরি বলল, আমি চাই। মনোজ বলল, না আমি। রোজমেরি মনোজকে আড়াল করে দাঁড়িয়ে বলল, প্রহসনের দরকার নেই জো, তুমি পাকা খুনে। দুজনকেই একসঙ্গে মারো। কে 2 সেকেন্ড আগে গেল, কে 2 সেকেন্ড পরে গেল, তাতে কি আসে যায়? জো তার পিস্তলটা তুলে চিত্রপ্রীতের মতো দাঁড়িয়ে থেকে বলল, তোমাদের দুজনকে মারাটা আমার প্রোগ্রাম নয়। আমার মূল কাজ গোপীনাথকে সরিয়ে দেওয়া। তোমরা মাঝখানে এসে গেছো বলেই সিদ্ধান্তটা নিতে হচ্ছে। কিন্তু এখনই নয়, পিছিয়ে গিয়ে সোফায় বসো। আগে গোপীনাথ, তারপর তোমরা। দরজায় একটা নখ হতেই লুলু গিয়ে দরজাটা খুলল। একটা লোক চাপা জরুরি গলায় বলল, আসছে। লুলু বলল, ঠিক আছে। দরজাটা বন্ধ করে দিয়ে লুলু জোর দিকে চেয়ে বলল, তৈরি হও। জো রোজমারির দিকে চেয়ে বলল, ডোরবেল বাজলে দরজাটা খুলে দিতে পারবে কি? না জো, আমি বরং চেঁচাবো, চেঁচিয়ে গোপীনাথকে সাবধান করে দিব। জো লুলুর দিকে চেয়ে বলল, তাহলে দুজনকে সরঘরে নিয়ে দরজাটা বন্ধ করে দাও, নইলে কাজ পণ্ড হতে পারে। লুলু অত্যন্ত দ্রুত এগিয়ে এসে প্রায় হ্যাচকা টানে দুজনকে দাঁড় করিয়ে দিল। তারপর অত্যন্ত কঠিন হাতে দুজনকে ধাক্কা দিয়ে শোয়ার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। জো গিয়ে দরজাটা খুলে একটু ফাঁক করে রাখল। তারপর পিছিয়ে এসে দুদিকে দেওয়ালের আড়ালে সরে দাঁড়ালো দুজন, হাতে উদ্যত পিস্তল। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। তারপর খুব বিন্তক কণ্ঠে জার্মান ভাষায় শোনা গেল, সন্ধ্যা, ভিতরে আসতে পারি? জো একটা দাঁতের দাঁত চাপল। তারপর আড়াল থেকে বেরিয়ে লোকটার মুখোমুখি হয়ে হা করে চেয়ে রইল। বিস্মিত জো, খুবই। সুধাকর দত্ত ঘরে ঢুকে চারদিকে চেয়ে দেখল। অদুটি বুঝি শোয়ার ঘরে? হ্যাঁ দাদা, কিন্তু তুমি এখানে কেন? সুধাকর লুলুর দিকে চেয়ে বলল, এই বুঝি লুলু? হ্যাঁ দাদা, কিন্তু তুমি কি চাও? সুধাকর দুজনের দিকে পর্যায়ক্রমে চেয়ে বলল, আমি বড্ড পরিশ্রান্ত, কয়েকদিনের বিশ্রাম চাই। আমার কি ইচ্ছে করে জানো? এই শীতের মরশুমে রাঁচি বা হাজারিবাগের কোনো জঙ্গলে, নদীর ধারে নির্জন কোনো বাংলোয় কয়েকটা দিন হাফ ছেড়ে আসি। কিন্তু কপাল এমনই যে সে অবসর কখনোই পাওয়া যাবে কিনা। জো পিস্তল নামিয়ে বলল, গোপীনাথ কোথায় দাতা? সুধাকর সামনের সোফায় বসে নিরুদ্বেগ গলায় বল, কাছে আছে, দরজার বাইরে। জো একটা পা বাড়াতেই সুধাকর বলল, নিজের অতীতের সব ট্রেনিং কি ভুলে গেছ জো? কেন? দরজার বাইরেটা তোমার পক্ষে নিরাপদ নাও হতে পারে। জো সুধাকরের দিকে চেয়ে বলল, আমাকে কি ফাঁদে ফেলেছ? সুধাকর মাথা নেড়ে বলল, না, কি লাভ তাতে। জো পিস্তলটা শক্ত হাতে চেপে ধরে বলল, আমি জানতে চাই বাইরে পুলিশের লোক আছে কিনা। নেই। তাহলে কে আছে? পেগিজ ম। কি চাও দাদা? আমাকে মারবে না জেলে দিবে? সুধাকর দুটি পা ছড়িয়ে দিয়ে আরাম করে বসে বলল, আমাকে কি ভাবো তো? আমি কি কোনো অবতার নাকি মেসা? আমি দুনিয়ার পাপ মোচন করতে এসেছি নাকি? ওটা আমার কাজ নয়। তাহলে আমার কাজে বাধা দিচ্ছ কেন? বাইরে তোমার এজেন্টরাই বা মোতায়েন রয়েছে কেন? তোমাকে বাড়তি পরিশ্রমের হাত থেকে বাঁচাতে। জো বলল, তার মানে? গোপীনাথকে মারার দরকার নেই জো, তুমি ফিরে যাও। জো বিবর্ণ মুখে বলল, দাদা, তুমি কি বলছো? তুমি জানো
এ কাজটা যদি সমাধান না করতে পারি তাহলে নিউ ইয়র্কে আমার বউ আর বাচ্চা দুটো সাফ হয়ে যাবে। একবার ব্যর্থ হয়েছিলাম বলে তারা আমাকে হুমকি দিয়ে রেখেছে। সুধাকর এবার আড়মোড়া ভেঙে হাই তুলে বলল, জানি, জানো, জানি জো। আমি জানতে চাই তুমি গোপীনাথকে আড়াল করেছ কিনা। করলে তোমার সঙ্গে অনেকগুলো গ্যাং লিডারের সংঘর্ষ অবশ্যম্ভাবী। আমি সামান্য একজন আজ্ঞাবহ ভাড়াটে খুনে মাত্র, কিন্তু তারা তো তা নয়। শোনো জো, ও সব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাববো না? কিন্তু আমার কি হবে দাদা? তোমার বউ আর বাচ্চাকে ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে? সুধাকর তার পকেট থেকে এক টুকরো কাগজ বের করে জোর হাতে দিয়ে বলল, এই নম্বরে নিউ ইয়র্কে ফোন করলেই তুমি তোমার বউয়ের গলা পাবে। ফোনটা করো। জো চিন্তিতভাবে ফোনের দিকে এগিয়ে গেল, তারপর ডায়াল করল। মিনিট চারেক বাদে ফোন রেখে সে সুধাকরের দিকে ফিরে বলল, কাল সন্ধ্যাবেলা কয়েকজন বন্দুকধারী আমার বউ আর বাচ্চাদের তুলে নিয়েছে। তারা আছে হার্লেমের একটা বাড়িতে। তুলে আনবার সময় কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সামান্য ধস্তাধস্তিও হয়, তবে গুলি চলেনি। এসব কি হচ্ছে দাদা? অভিনব কিছু নয় তো জো। তোমার সংগঠনের লোকেরা তোমার বউ আর বাচ্চাদের উপর নজর রাখছিল। তুমি এই মিশনে ব্যর্থ হলে তারা শোধ নিত। তুমি ভালো লোক নও তো জো। কিন্তু তোমার মধ্যে কিছু ভালো এলিমেন্ট ছিল। তোমার উপর আমার বিন্দুমাত্র করুণা থাকতো না যদি না জানতাম যে তুমি পরিস্থিতির চাপে পড়ে এবং নিতান্ত প্রাণের ভয়ে মাফিয়াদের হয়ে কাজ করতে নেমেছ। তোমার সবচেয়ে বড় দুর্বলতা তোমার পরিবার, বউ আর বাচ্চা। তুমি আদন্ত একজন পারিবারিক মানুষ। পরিবার নিয়ে সুখে থাকা ছাড়া তোমার আর কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। এই পরিবারমুখী মনোভাবটা আজকাল হারিয়ে যাচ্ছে। অথচ তোমার গুন্ডারা তোমার এই সবচেয়ে দুর্বলতার জায়গাটিকেই আঘাত করেছে। তুমি নিজের পরিবারকে বাঁচাতে যে কোনো কাজ করতে প্রস্তুত, যদিও তোমার বিবেক তা চায় না। শুধু এই কারণে তোমার পরিবারকে আমি নিরাপদ আশ্রয়ে সরিয়ে রেখেছি। জো হাসল। ধন্যবাদ, কিন্তু নিরাপত্তা কতদিন? ওরা একদিন আমার নাগাল পাবেই। সুধাকর মাথা নেড়ে বলল, বিশ্বের পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে জো। নিউ ইয়র্কের ব্রুঙ্কস এলাকায় গত পরশু থেকে গ্যাং ওয়ার শুরু হয়েছে। তোমার অর্গানাইজেশনের দুজন বস খুন হয়ে গেছে। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে ফানুমি নামে একটা লোক সংগঠনের হাল ধরেছিল পরশু মধ্যরাতে। ফানুমি গতকাল নিউ ইয়র্ক ছেড়ে কোনো রকমে পালিয়ে যায়। সংগঠন আপাতত ৩ টুকরো। তাহলে আমার কি হবে? সুধাকর মৃদু হেসে বলল, সেটা চিন্তার বিষয়। চিন্তাটা কে করবে দাদা? আমি তো চিরকাল রোবটের মতো কাজ করে গেছি, অগ্র পশ্চাৎ ভাবিনি। পশুর জীবন বোধহয় একেই বলে, বাঁচো আর মরো। এছাড়া কিছুই শিখেনি। পরিবারটিকে ভালোবাসি, কিন্তু তাদের সঙ্গে বা বছরে কটা দিন কাটাতে পারি? নতুন একটা জীবন শুরু করো জো। অসম্ভব, এরা তা করতে দেবেন আমাকে। পালাও জো, অস্ট্রেলিয়ায় চলে যাও। চাষবাস করো, ভদ্র জীবনে ফিরে এসো। তোমার বয়স ৪০-এর কোঠায়, এখনো সময় আছে। লুলু এতক্ষণ একটা প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়েছিল, একটা কথাও বলেনি। ঝুলন্ত হাতে একটা পিস্তল নিম্নমুখী হয়ে আছে। আচমকাই সে একজন দক্ষ অ্যাক্রোব্যাটের মতো দাঁড়ানোর উপরে একটা ডিগবাজি খেয়ে জানালার দিকে সরে গিয়ে শটান করে মেঝেতে শুয়ে পড়ল। জাদুকরের মতো ডান হাতটা ঝটিতে উঠে এলো উপরে। পরপর দুটো গুলি চালালো সে। সোডার বোতলের সিভি খোলার মতো দুটো শব্দ হলো শুধু। যাকে লক্ষ্য করে সে গুলি চালিয়েছিল সে সুধাকর। সোফা সমেত সুধাকর উল্টে পড়ে গিয়েছিল মেঝেই। খুব ধীরে উঠে দাঁড়ালো লুমি। ইংরেজিতে বলল, ইজ ফিনিশড। জো তার দিকে তাকিয়ে বলল, এ কাজ কেন করলে লুলু? সেন্টিমেন্টাল ব্যাপারটা আমার সহ্য হয় না জো। ও তোমাকে নরম করে ফেলেছিল। দাদা আমার বন্ধু ছিল লুলু। লুলু পিস্তলটা জোর দিকে স্থির রেখে বলল,
খুব ধীরে পিস্তলটা মেঝেয় ফেলে দাও জো। কেন? তোমার কাজ শেষ হয়েছে, এখন আমার পালা। জো ঈষৎ লাল হয়ে বলল, তুমি আমাকে হুকুম করছো, ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না, তোমাকে ফাঁকা ভয় দেখাবো তেমন বোকা আমি নই। পিস্তলটা ফেলে দাও জো। জো পিস্তলটা ফেলে দিয়ে বলল, তুমি আকাট বোকা। দাতাকে মেরে তুমি চূড়ান্ত আহাম্মকের মতো কাজ করেছ। বাইরের লোকেরা আছে, তাদের তুমি চিনো না, আমি চিনি। ভিকিজ মব, তাদের হাত থেকে তুমি রেহাই কিভাবে পাবে? লুলু অনিত্তেজিত গলায় বলল, সুধাকর দত্ত ভিকিজ মবকে অনেকদিন ধরেই টুপি পরে আসছে। আহাম্মক আমি নই, তুমি। সুধাকর দত্তর আসল পরিচয় তুমি জানো না। সুধাকর ইন্টারপোলের বিগ বস। ইন্টারপোল? মাই গড! সুখের কথা, সুধাকর দত্ত ওরফে দাতার মুখোশ খুলে গেছে। ভিকিজ মব ওকে আর তাদের ইউরোপিয়ান শাখার সর্দার বলে মানে না। আমি তাদের হয়েই অপ্রিয় কাজটা করলাম মাত্র, এর জন্য ভালো পয়সা পাওয়া যাবে। তুমি তাহলে কে লুলু? আমি একটা নিরীহ ব্যবসায়ী, টাকা আয় করি আর উড়াই। আমি জীবনটা আনন্দের সঙ্গে যাপন করতে ভালোবাসি। তোমার মতো আমার কোনো পিছুটান নেই, না পরিবার না প্রিয়জন। দেওয়ালের দিকে একটু সরে যাও তো যেও, তোমার পিস্তলটা কুড়িয়ে নেওয়া দরকার। তারপর? তারপর মানে? আমাকে নিয়ে কি করতে চাও? ভয় পেও না জো, তোমাকে নিরস্ত্র করে ছেড়ে দিব। তুমি স্বচ্ছন্দে নিজের জায়গায় ফিরে যাবে। তোমাকে মেরে আমাদের লাভ কি? আর একটা মৃতদেহ নিয়ে বরং সমস্যা বাড়বে। সরে যাও জো। জো পিছিয়ে গেল, ধীর পায়ে এগিয়ে এলো লুলু। পিস্তলটার কাছে এসে থমকে দাঁড়ালো। একবার তাকালো মেঝের ওপর কাত হয়ে পড়ে থাকা সুধাকরের দিকে। সামান্য ভ্রু কুচকালো তার। দুটো গুলি খেয়েও সুধাকরের কোনো রক্তক্ষরণ হয়নি, অথচ হওয়ার কথা। সে পিস্তলটা কুড়োতেই নিচু হলো। একটু দ্বিধাগ্রস্ত হলো সে। সুধাকরের রক্তক্ষরণ হয়নি কেন? লুলু নিচু হয়েছিল বটে, কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারল না। একটা ছোট্ট ব্রিং শব্দ, একটা ক্ষুদে বিনের মতো জিনিস বিদ্যুতের গতিতে এসে তার বাদিকের রগে বিঁধে গেল। কুজো অবস্থাতেই বিস্ফোরিত হয়ে গেল তার চোখ। তারপর সে ঢলে পড়ল মেঝের উপর। সুধাকর কলটেপা পুতুলের মতো উঠে দাঁড়ালো। জো প্রায় চেঁচিয়ে উঠল, তুমি মরনি? সুধাকর একটু হাসল। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাইম অপারেটরের কি লুলুর মতো আনারির হাতে মরা পায় জো? কিন্তু ও তো গুলিটা ভালোই চালিয়েছিল মনে হয়। তা বটে, শার্প শুটার। তবে টাইম আর স্পেসের কতগুলো হিসেব আছে, সূক্ষ্ম হিসেব। তুমি তো জানো। জো হাসল। ইউ আর এ গুড সার্ভাইভাল। কিন্তু ভিকিজ মব কি তোমাকে শত্রু ভাবছে? তাহলে এখান থেকে বেরোনো তো আমাদের জন্য কঠিন হবে। ভয় নেই জো, আমি আসলে কি তা ভিকি জানে। আমরা হাত ধরাধরি করে কাজ করি। কাটা দিয়েই তো কাটা তুলতে হয়। তাই আমি ক্রিমিনালদের সবসময় এলিমিনেট করার পক্ষপাতী নই, তারাও কাজে আসে। ধন্যবাদ তোমাকে, অজস্র ধন্যবাদ। পকেট থেকে একটা সেলুলার ফোন বের করে ডায়ালের পর সংক্ষেপে সুধাকর বলল, চলে আসুন। 5 মিনিট পর গোপীনাথ আর সোনালি সলজ্জ এবং খানিকটা ভীত মুখে ঘরে ঢুকল। সবার ঘর থেকে বেরিয়ে এলো মনোজ আর রোজমারি। ঘরে ঢুকল সুব্রত। রোজমারির দিকে চেয়ে সুধাকর বলল, খুব বোকার মতো কাজ করেছেন ম্যাডাম। লুলুকে বিশ্বাস করা আপনার উচিত হয়নি। আপনার কারখানার সাবোটেজের পেছনে লুলু, আন্তর্জাতিক গুন্ডাদের লেলিয়ে দেওয়ার পেছনে লুলু, জোকে কন্ট্রাক্ট দেওয়ার পেছনেও লুলু। চমৎকার মাথা, বিচ্ছিরি চরিত্র, এই হলো লুলু। আমি দুঃখিত মিস্টার দত্ত। আপনার স্বামী হলো দুর্বল চিত্ত কিন্তু মস্তিষ্কবান এবং ভালো লোক তিনি। আপনার জীবনে লুলুর মতো লোকের ভূমিকা কি? আমি বিপদের মুখে পড়ে মনোজকে আছি চিনেছি। সে সত্যিই চমৎকার লোক। বছর দেড়েক বাদে এক সন্ধেবেলা সুইডেনের
সোলনা শহরের এক প্রান্তে বিশাল ভেনাস ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের ফটক দিয়ে একটা দামি মার্সিডেজ গাড়ি বেরিয়ে গেল। চালকের আসনে গোপীনাথ, মুখে কোনো উদ্বেগ নেই। এই ছোট সিমসাম সুন্দর শহরটি তার খুব পছন্দ। তার চেয়েও পছন্দ ভেনাস ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারকে। ১.৫ বছর আগে সে এই কোম্পানিতে যোগ দেয়। কোম্পানি দিয়েছিল প্রভূত বেতন এবং অপার স্বাধীনতা। ভূতের মতো দিনরাত খেটেছিল গোপীনাথ। ১ বছরের মধ্যেই সলিড ফুয়েল তৈরি করা সম্ভব হয়। তবে খরচ পড়েছিল মারাত্মক। পরবর্তী ৬ মাস ধরে চলেছিল বাণিজ্যিক হারে জিনিসটা তৈরির চেষ্টা। ২ মাস আগে সে কাজও সফল হয়েছে ও অন্তত ২০ জন বৈজ্ঞানিকের নিরন্তর চেষ্টায়। ভেনাস কিছুদিনের মধ্যেই বহুধা ব্যবহারযোগ্য জ্বালানিটি বাজারে ছাড়বে। দ্বিতীয়বার বিদেশে এসে সোনালীকে সে প্রথমবারের মতোই একাকিত্বের জীবন কাটাতে হয়। গোপীনাথ ভয় পেয়ে বলেছিল, তোমার তো আবার একা লাগছে, আমাকে ছেড়ে চলে যাবে না তো? সোনালী অবাক হয়ে বলেছিল, একা? না, এত একা নই। আমার ভিতরে একটা ছোট্ট তুমি আছে, সে সঙ্গ দেয়। খুব হেসেছিল তারা। সোনালীর একা লাগতো হয়তো, কিন্তু গোপীনাথের ভবিষ্যৎ শুধু নয়, পৃথিবীর ভবিষ্যৎ ভেবেও মেনে নিত। দিনের বেলা যেত মার্কেটিংয়ে, কখনো পার্ক বা রুইদের ধারে গিয়ে বসে থাকত। ৭ মাস আগে তাদের ছেলে দীপ্যমানের জন্ম হলো। ব্যাস, সোনালীর সব মন খারাপ টানা মেলে উড়ে গেল। দীপ্যমানের জন্মের প্রায় সমসময়ই শেষ হয়েছিল গোপীনাথের পাহাড় প্রমাণ কাজ। তারপর থেকে সে রোজ ল্যাবরেটরি থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে। শহরটা খুব নির্জন। এই নির্জনতা তাদের ভালোই লাগত। গাড়ি চালাতে চালাতে ১.৫ বছরের কথা ভাবছিল গোপীনাথ। ১.৫ বছর আগে এক সাংঘাতিক মৃত্যু ভয়তাড়িত সময়ে যখন বেঁচে থাকার সবটুকু আশা জলাঞ্জলি দিয়েছিল সে, তখন সোনালী যেন এক ঝলক হাওয়ার মতো তার বুকে একটা বেঁচে থাকার আকাঙ্ক্ষার সঞ্চয় ঘটেছিল। ওইভাবেই সোনালীর দ্বিতীয় অভিষেক হলো তার জীবনে। স্বীকার করতে লজ্জা নেই, আজকাল কর্মক্লান্ত দিনের শেষে সোনালীর কাছেই তার ফিরতে ইচ্ছে করে। আর দীপ্যমান? হ্যাঁ, অবশ্যই দীপ্যমান। ছবির মতো সুন্দর বাগানে ঘেরা তাদের দোতলা বাড়িতে। কত যে ফুল চারদিকে ফুটে আছে, ধুলো নেই, ময়লা নেই, শুধু সুগন্ধ। এখন গ্রীষ্মকাল, বড় মনোরম আবহাওয়া। ছোট্ট একটু হর্নের শব্দ করে গাড়ি পার্ক করল গোপীনাথ। তারপর নামল। শ্বেতপাথরের সিঁড়ি বেয়ে যখন দরজায় দাঁড়ালো, তখন তার মুখে হাসি, বুকটা ভরা। সে কি আজ সুখী? সে কতটা সুখী? দরজাটা খুলে গেল। একটু আনমনা গোপীনাথ ডোরম্যাটে পা মুছে ভিতরে ঢুকতে যাচ্ছিল। দরজার আড়াল থেকে একটা ভারী গলা বলে উঠল, হ্যান্ডস আপ। গোপীনাথের হৃৎপিণ্ড একটা ডিগবাজি খেল। হাত দুটো উপরে তুলল সে। আন্দাজ করল লোকটা তার দুহাত পেছনে দাঁড়ানো। আচমকা গোপীনাথ শটান উবু হয়ে পিছনের দিকে হাত চালিয়ে লোকটার দুটো পা ধরে হ্যাঁচকা টান মারল। গোটা ব্যাপারটা ঘটে গেল সেকেন্ডের ভগ্নাংশে। ধরম করে পড়ে গিয়ে লোকটা বাংলায় উঠে বলল, উহ, এ তো দেখছি গুরুমারা বিদ্যে। গোপীনাথ তাড়াতাড়ি হাত বাড়িয়ে সুধাকরকে মেঝে থেকে তুলে বলল, ইস, লাগেনি তো, ছি ছি, কি কাণ্ড বলুন তো। সুধাকর হেসে বলল, আই অ্যাম প্লিজড। মাথার কাজ করতে করতে যে রিফ্লেক্স জমে যায়নি তা দেখে খুশি হয়েছি। কখন এলেন? ঘন্টা ২। কফি টফি খেয়েছি। সোনালী আমার জন্য ধোকার ডালনা রান্না করছে, আর দীপ্যমান আমার নাক কামড়ে দিয়েছে। খুব হাহা করে হাসল গোপীনাথ। তারপর বলল, আজ থেকে যেতে হবে, অনেক কথা আছে। সুধাকর মাথা নেড়ে বলল, ডিনারের পরই চলে যাব, কাজ আছে। এত কি কাজ বলুন তো? সুধাকর হাসল, দুনিয়ার একটা দিক আপনি দেখতে পান, অন্য দিকগুলো আমাদের মতো লোককে দেখতে হয়। সেখানে দুনিয়ার যত কাদা নোংরা তত ক্লেদ। আবার কবে আসবেন? চলে আসব। দীপ্যমানকে দেখার পর আমার একটা মায়া জন্মেছে। ইউ আর এ হ্যাপি ম্যান।
কথায় হাসিতে খাওয়ায় দাওয়ায় সন্ধেটা চমৎকার কেটে গেল তাদের। পুরনো কথা হলো অনেক। রাত ৮টায় একটা গাড়ি এলো, চলে গেল সুধাকর। ফাঁকা ঘরে সোনালি আর গোপীনাথ দীপ্যমান ঘুমোচ্ছে। সোনালি বলল, বেশ লোকটা না? হ্যাঁ, বেশ লোক। ওনা বাঁচালে কবে আমি খুন হয়ে যেতাম। একটু শিউরে উঠে সোনালি তাড়াতাড়ি তার পাশে এসে বসল। গোপীনাথ তাকে এক হাতে বেষ্টন করে বলল, হানিমুনে যাবে? আমরা আজ অবধি যাইনি কিন্তু। যাহ, বাচ্চা হওয়ার পর কেউ হানিমুনে যায় বুঝি? যায় না? না। তখন হানিমুন ঘরেই করতে হয়। তাই? বলে অপলক চোখে সোনালির দিকে চেয়ে রইল গোপীনাথ। তাই বলে চোখ বুজে ফেলল সোনালি লজ্জায়। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্ব ১৮ এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরো গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।